নমস্কার। আগামী 20শে মে শ্রীরামপুর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে আবার আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি। আপনাদের কাছে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান নিয়ে এসেছি। আপনারা তিনবার আমাকে আপনারা নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে করজোড়ে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। গত 15 বছরে শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত হয়ে রয়েছে। 15 বছরে ডেভেলপমেন্ট করেছি অনেক। 15 বছরে ভারতবর্ষের পার্লামেন্টে অন্যতম প্রতিবাদী মুখ হিসেবে আমি পরিচিত হয়েছি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবচেয়ে বেশি যারা বলে তাদের মধ্যে আমি এক অন্যতম। বাইরে, পার্লামেন্টের বাইরে এবং পার্লামেন্টের ভেতরে আমার আমি কর্তব্য পালন করেছি। আজ যে নবগ্রাম অঞ্চল আছে, সেই নবগ্রাম অঞ্চলে সিপিএম জমানায় শুধু কাঁচা মাটির রাস্তা ছিল, আলো ছিল না। নবগ্রাম ছিল সিপিএম এর জমানায় ক্রিমিনালদের আতুর ঘর, কমরেড ক্রিমিনালদের আতুর ঘর ছিল। 2009 থেকে জেতার পর আস্তে আস্তে আমি ডেভেলপমেন্ট করেছি। সরকারের কাছ থেকে টাকা নিয়ে এসে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, এমপি ডেভেলপমেন্টের ফান্ডের টাকা দিয়ে আমি বারবার এটা করেছি। আজ গোটা নবগ্রাম সব পাকা রাস্তা তৈরি হয়ে গেছে। আজ থেকে তো 15 বছর আগে ভাবাই যেত না এই নবগ্রামের এই চত্বর, ভাবাই যেত না। সব ডেভেলপমেন্ট করেছি। কমরেডরা খুন করেছে, কমরেডরা ডাকাতি করেছে, কমরেডরা ধর্ষণ করেছে, কমরেডরা গণতন্ত্রকে নষ্ট করেছে, কমরেডরা গণতন্ত্রের গলা টিপে মেরেছে। কমরেডদের অত্যাচারে নবগ্রাম সহ সারা উত্তরপাড়া বিধানসভা মানুষের প্রাণ অতিষ্ঠাগত হয়ে গেছিল। আজকের প্রার্থী জানেন না, আপনার ওই কমরেড দাদু যারা ছিল তাদের ধর্ষণের চোটে, তাদের খুনের চোটে গোটা বাংলা উত্তাল হয়ে গেছিল। অনেক মিথ্যে কথা উনি বলে বেড়াচ্ছেন, বলুন, আমার তো কিছু করার নেই। ব্যক্তিগত আমাকে অ্যাটাক করছেন, উনি করুন, আমার কিচ্ছু আপত্তি নেই। বলুন, আপনি নতুন নেমেছেন, করুন। কিন্তু আপনি কিন্তু 2021-এ বালিতে হেরে যায় আর বালিতে ঢুকতেও পারেননি, মানুষের কাছে যাননি। আপনি আপনার মাকে নিয়ে নির্বাচনে লড়লেন, মা নির্বাচনে লড়ল নিশ্চিন্তায়, ওই যে হেরে ঘর ঢুকে গেলেন আর নিশ্চিন্তায় মানুষের কাছে যাননি। আর আপনার দাদু, সে তো শুধু ভোট নিয়েই চলে গেছিল, তমজুর বিধানসভার জন্য 1 ইঞ্চি উপকার পর্যন্ত করতে পারেনি। যাকে আপনার রাজ পরিবার, আপনাদের এমন দাদু পাবে, মা পাবে, নাতি পাবে, সবাই ওর পরিবার থেকে সিপিএম এর টিকিট পায়। অসুবিধা নেই, লড়ছেন লড়ুন। এরপর আবার কোন বিধানসভায় যাবেন সেটাও এখন থেকে ঠিক করে নিন। কোন বিধানসভায় লড়তে যাবেন সেটাও ঠিক করে রাখুন। আর এবারে তখন যখন যাবেন 2026-এ, তখন আপনি হারের হ্যাট্রিক করবেন, তাই না? যে কথাটা আমি বলার জন্য আমি মাইকটা ধরেছি সেটা হলো, দেখুন, আমার দীর্ঘদিন 43 বছর আমার প্র্যাকটিস হয়ে গেল।
আমার জীবনে অভিজ্ঞতা অনেক, আমার প্র্যাকটিস জীবনে যা অভিজ্ঞতা রয়েছে আজকে কলকাতা হাইকোর্টের কোন জজের সেই অভিজ্ঞতা নেই, এতটাই আমার অভিজ্ঞতা রয়েছে। জীবনে অন্তত সাকসেসফুল আইনজীবী হিসেবে আমি পরিচিত। আমি পরিচিত বাংলার মানুষের কাছে আগে আইনজীবী, তারপরে হচ্ছে রাজনীতিবিদ। আমার ঝুলিতে অনেক কিছু আছে। এখন যারা বিপ্লব করে বেড়াচ্ছেন তাদের ঝুলিতে কিচ্ছু নেই। আমার ঝুলিতে আছে ভিক্রি পাসওয়ান, আমার ঝুলিতে আছে ছোট আঙারিয়া, আমার ঝুলিতে আছে বুক ফেয়ার, আমার ঝুলিতে আছে রিজানুর রহমান, আমার ঝুলিতে আছে সিঙ্গুর, আমার ঝুলিতে আছে পরপর পঞ্চায়েতে নির্বাচনে জেতা, আমার ঝুলিতে আছে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীকে যখন সিপিএম অ্যারেস্ট করতে চেয়েছিল তাদের আটকানো। তো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, যে কোনো মামলা যখন হয় নির্বাচনের আগে, যেই মামলার সঙ্গে যদি রাজনীতি জড়িত থাকে, রাজনীতির কোনো পার্টি, পলিটিক্যাল পার্টি ফায়দা তুলতে পারে, আগে কোন জজেরা সেই মামলা শুনতো না, বলতো নির্বাচনের পরে। আমি তখন সিঙ্গুরের মামলা করি, 2010 সাল থেকে চেষ্টা করছি সুপ্রিম কোর্টে মামলাটার হিয়ারিং করার। 2011 সালে হলো, 2011 সালের মার্চ মাসে সিঙ্গুরের মামলা এলো সুপ্রিম কোর্টে, মাননীয় বিচারপতি দাত্তুর কোর্টে। উনি পরে চিফ জাস্টিস অব ইন্ডিয়া হয়েছিলেন, 3 নম্বর কোর্টে ছিল সুপ্রিম কোর্টে। আমি যখন বললাম আমার মামলার হিয়ারিং করতে হবে, শুনতে হবে, তখন বিচারপতি দাত্তু বলেছিল, এই মামলা আমি যদি শুনি, মামলা যদি ডিসিশন দিই, তার একটা রাজনৈতিক ইমপ্লিকেশন হতে পারে। আমি এই মামলা এখন শুনবো না, এই মামলা আমি শুনবো ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর, 2011 ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর। আপনারা জানেন তো একটা গণশক্তি নিয়ে মামলা হয়েছিল, গণশক্তি মামলা করেছিল স্টেট গভর্নমেন্ট এগেন্স্টে। সেই মামলা এসেছিল বিচারপতি সঞ্জীব ব্যানার্জির কোর্টে। যখন মামলাটা হয় তার আগে, তারপরে পরে ইলেকশন, বিচারপতি সঞ্জীব ব্যানার্জি বলেছিলেন যে আমি এখন এই মামলা শুনবো না, কারণ এই মামলা যা রায় দেবো তার একটা রাজনৈতিক ইমপ্লিকেশন আছে। সেই মামলা উনি শুনেছিলেন নির্বাচনের পর। কিন্তু অদ্ভুত ভাবে এই যে এসএসসির মামলা কবে হিয়ারিং হয়ে গেছে, এসএসসির মামলা 19 এপ্রিল নির্বাচন হয়ে গেল 3টে ফেজে, হঠাৎ করে 26 এপ্রিল আগে আর মামলার রায় দিতে হলো, যার একটা রাজনৈতিক ইমপ্লিকেশন হয়েছে। কোনদিন কোন বিচারক, ভালো বিচারক যারা, কখনো এমন কোন মামলার রায় দেয়নি নির্বাচনের আগে যার রাজনৈতিক ফায়দা কোন রাজনৈতিক দল তুলবে কি তুলবে না। কিন্তু এখানে সেটা করা হলো হঠাৎ করে। মানুষের মনে প্রশ্ন উঠেছে, কেন? এটা কি কাউকে সাহায্য করার জন্য, কাউকে হেল্প করার জন্য, কোন রাজনৈতিক দলকে কোন রকম কোন মেটেরিয়ালস দেওয়ার জন্য, রাজনৈতিক ভাবে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য? প্রশ্ন উঠছে। কিন্তু বিচারকদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি যে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ম্যানারে তারা বিচার করবে। কোন জায়গায় যদি কোনো সন্দেহ থাকে, সেই সন্দেহ প্রকাশ করার জায়গাও কিন্তু আমার রয়েছে। এটা কি? এটা কেন হলো? 19 এপ্রিল নির্বাচন হয়ে গেল, 3টে পার্লামেন্টের সিটে বলছে সব তৃণমূল জিতছে, তাই তো? তারপরে হঠাৎ 26 এপ্রিলের আগে হলো কেন? 1 মাস কি পিছিয়ে দেওয়া যেত না? 1 মাস পর রায় দিলে কি পিছিয়ে যাওয়া, কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? বলেন সুপ্রিম কোর্ট বলেছিল, সুপ্রিম কোর্ট কি বলেছিল যে না, নির্বাচনের আগেই তোমাকে রায় দিতে হবে? একই কথা। আপনি দেখবেন কোনদিন কোন ভালো বিচারক, কোন বড় বিচারক, তারা নির্বাচনের আগে কখনো এসব রায় দেন। কলকাতা হাইকোর্টে এখন একটু টেন্ডেন্সি হচ্ছে যে নির্বাচনের আগে কোন কোন জজ এমন সব কমেন্ট করছে, জানে এগুলো খবর কাগজে আসে এবং কোন রাজনৈতিক দল সেগুলোকে ব্যবহার করতে পারে। এটা অদ্ভুত টেন্ডেন্সি হচ্ছে, এটা ঠিক নয়।
আপনারা আছেন, যদি করছেন, কয়েক বছর পর জজ ছেড়ে চলে যাবেন, যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় লাইন করে বিজেপিতে লাইন করে চলে গেল। এটাও তো মানতে হবে যে বিচার ব্যবস্থার প্রতি যতই হোক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে থেকে হাইকোর্টে থাকতে থাকতে রাজনৈতিক দলের সঙ্গে সংযোগ করে চলে গেল, মানুষের মনেও তো একটা সন্দেহ আসছে। আজকে বিচার ব্যবস্থার প্রতি তো একটা সন্দেহ আসছে, সেটা তো আপনারা দূর করতে পারবেন না। আপনারা নিজের ঘর সামলাতে পারছেন না, বাইরে কি করে সামলাবেন? বাইরে কি করে সামলাবেন? আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, জানেন, বিজেপির কোন লিডার যখন কোন রিলিফ পায়, ইন্টিম রিলিফ পায়, তখন তার মামলার আর হিয়ারিং হচ্ছে না। শুভেন্দু অধিকারীকে কোন এক বিচারপতি তাকে রক্ষা কবচ দিয়েছিল, সেই রক্ষা কবচ দিয়েছিল 2022 সালে। সেই রক্ষা কবচ নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। 30খানা ক্রিমিনাল কেস আছে ওর এগেন্স্টে। এবার তার এগেন্স্টে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল 2023-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ। সুপ্রিম কোর্ট বলল মামলাটা যখন ফাইনাল হিয়ারিং হবে, তো ফাইনাল হিয়ারিংটা তাড়াতাড়ি হয়ে যাক। 2023 সালের মার্চ মাস থেকে সেই মামলার হিয়ারিং হতে শুরু হলো কোন এক মহামান্য বিচারপতির ঘরে। এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত শুভেন্দু অধিকারীর উকিল কিন্তু মামলা আর্গুমেন্ট করে গেল। নভেম্বর মাসে আমি 2-3 দিন সময় পেয়ে ডিসেম্বরের মধ্যে আমি মামলার আর্গুমেন্ট শেষ করে দিলাম। আজও পর্যন্ত কলকাতা হাইকোর্টের সেই মহামান্য বিচারপতি শুভেন্দু অধিকারীর মামলার জাজমেন্ট দেননি। কেন দেননি? যে না, 2024-এ নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে ডিস্টার্ব করা হবে না, সেই জন্য। মানুষের মনে তো প্রশ্ন উঠছে, কতজন মানুষকে আপনারা আটকাবেন? মানুষের মনে প্রশ্ন উঠছে যে বিজেপির লোকেরা যদি কোনো অন্যায় করে, কলকাতা হাইকোর্ট তাকে প্রোটেকশন দিয়ে রাখবে, আর অন্য কেউ অন্যায় করলে তাকে অন্য ব্যবস্থা করা হবে। এই প্রশ্নটা কিন্তু উঠছে, কিন্তু এই প্রশ্নটা থাকবে। কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি বিজেপির যারা অফেন্ডার তারা প্রোটেক্টেড, অন্য যারা তাদেরকে সাধারণ মানুষের জন্য যে বিচার ব্যবস্থার দরজা যেখান পর্যন্ত খোলা নেই, বিজেপির লিডার হলে বিচার ব্যবস্থার দরজা সেখানে খুলে দিচ্ছে। সাধারণ মানুষ গেলে তাদের মামলা হচ্ছে না, বিজেপির লিডার বললে তাদের মামলা হচ্ছে। এটাও তো প্রশ্ন উঠছে, প্রশ্ন থাকবে। ভারতবর্ষের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্সি রাখার জন্য কাদের দরকার? কারা করবে? হাইকোর্টের বিচারপতিরা। তারা যদি মনে করে যে না আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো, তাহলে বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। আর হাইকোর্টের কোন বিচারপতি বা সুপ্রিম কোর্টের কোন বিচারপতি বলেন না না আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো না, আমার ভবিষ্যৎ আছে, তাহলে কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।